প্রিয় ছাত্রছাত্রীরা, আগের ক্লাসের কথা মতো আজ আমরা আলোচনা করব জীববৈচিত্র্যের মূল্য নিয়ে। দেখো, জীববৈচিত্র্যের মূল্য এই কথাটা কিন্তু ভীষণ আপেক্ষিক। কেননা এই যে মূল্যায়ন, সারা পৃথিবীর এত এত জীবের মধ্যে মূল্যায়ন কারা করছে? মূল্যায়ন করছে মানুষ। আমরা সাধারণ মানুষ আমাদের নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য কিন্তু জীববৈচিত্র্যের মূল্যায়ন করছি, যদিও ব্যাপারটি খুব আপেক্ষিক। আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে পৃথিবীতে এখনো বহু জীব অনাবিষ্কৃত রয়ে গেছে। তাহলে যেগুলো আবিষ্কার হয়েছে তারাই কি শুধু পৃথিবীতে আছে? না, আবিষ্কৃত অনাবিষ্কৃত সমস্ত জীবই কিন্তু জীববৈচিত্র্যের ভাণ্ডার অটুট রেখেছে আমাদের এই পৃথিবীতে। তো জীব বলতে সাধারণভাবে আমরা যেটা বুঝে থাকি সেটি হলো উদ্ভিদ, প্রাণী আর কিছু অণুজীব। হ্যাঁ, ঠিক তাই। এবং প্রত্যেকটি জীবের সাহচর্য নিয়ে এই প্রাকৃতিক যে সম্পদ সেটাকে অটুট রেখেছে। একটি জীবের মূল্য কত, এটা অনুধাবন করা অত সহজ নয়। একটি গাছ সাধারণভাবে উদ্ভিদ হিসেবে তার জৈবনিক ক্রিয়ায় সালোক সংশ্লেষ করে থাকে, ফলে অক্সিজেন পাওয়া যায়। পরিবেশের যে দূষক বায়ু কার্বন ডাই অক্সাইড সেটিরও মুক্তি ঘটে, কারণ তারা শোষণ করে নেয়। একটি গাছ প্রচুর পরিমাণে বিনা শক্তি ব্যয়ে মাটির গভীরের যে কৈশিক জল, সেই কৈশিক জলকে শোষণ করে। তার নিজের জৈবনিক ক্রিয়াকর্ম সেরে ফেলার পর অতিরিক্ত জল প্রস্বেদন প্রক্রিয়ায় যখন সে বাইরে বাষ্পমোচন করে বের করে দেয়, তখন কিন্তু বায়ুমণ্ডলের জলীয় বাষ্পটা আবার পূর্ণতা পেয়ে যায়, ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ে। শুধু তাই নয়, বিভিন্ন উদ্ভিদ থেকে কখনো তাদের মূল, কখনো তাদের পাতা, কখনো তাদের কাণ্ড, কখনো তাদের বীজ, কখনো তাদের ফল, কখনো তাদের ফুল পর্যন্ত আমরা আমাদের নিজেদের বেঁচে থাকার তাগিদে ভক্ষণ করে থাকি। আবার কখনো বা দেখা যায় বেশ কিছু উদ্ভিদ থেকে তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আমাদের ঔষধ রূপে আমরা ব্যবহার করছি। তো কখনো কখনো দেখা যায় আবার ভূমিক্ষয় রোধে উদ্ভিদের অসামান্য ব্যবহার রয়েছে। বস্ত্রশিল্প থেকে আরম্ভ করে, কাগজ শিল্প থেকে আরম্ভ করে বলে শেষ করা যাবে না একটি গাছের কি অপরিসীম মূল্য রয়েছে আমাদের মানব জীবনে। এখন এই সামগ্রিক মূল্যগুলোকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করি, তাহলে অন্যরকম একটা প্রেক্ষাপট আমরা পাব। কিন্তু সাধারণ মানুষ খুব সহজেই একটি গাছের মূল্য নির্ধারণ করে থাকে। দেখো কিরকম, এই জন্যে বলেছিলাম কথাটি যে জীববৈচিত্র্যের মূল্য বড্ড বেশি আপেক্ষিক। একটি গাছ, তার কাঠ কীরকম, কাঠের কোয়ালিটি কীরকম, কি পরিমাণ কাঠ তাতে আছে, তা দিয়ে অনেক সময় গাছের মূল্য নির্ধারণ হয়। অনেক সময় কি পরিমাণ ফল সে দিতে পারছে তা দিয়েও বিচার করা হয় সেই গাছের মূল্য। কখনো কখনো ফুল ফল কিছুই নেই, কাণ্ডটাও ঠিকঠাক নেই, পাতা টাতা পাওয়া যায়, হ্যাঁ, তাহলে গবাদি পশুর খাদ্য হিসেবে সেই গাছটি আমাদের কতটা কাজে লাগতে পারে তার উপর নির্ভর করে কিন্তু নির্ধারণ করা হয় সেই গাছের মূল্য। তো এই রকমভাবে কিন্তু জীববৈচিত্র্যের মূল্য নির্ধারণ করা উচিত নয়। ডক্টর তারক মোহন দাস, বিশিষ্ট পরিবেশবিদ, তিনি চমৎকার একটা প্রতিচ্ছবি উপস্থাপিত করেছেন একটি গাছ ঠিক কি হিসেবে আমাদের মূল্য দিয়ে থাকে আমাদের মানব সমাজের প্রেক্ষিতে। তো আমরা সেই দিকে একটু আলোকপাত করব, তারপর আমরা আরও ব্যাপকভাবে জীববৈচিত্র্যের মূল্য নিয়ে আলোচনা করব। ডক্টর তারক মোহন দাস, বিশিষ্ট পরিবেশবিদ, তিনি যে পুস্তকে
এইরূপ প্রতিবেদন উপস্থাপন করেছিলেন। সে পুস্তকটির নাম পৃথিবী কি শুধু মানুষের জন্য? তাতে উনি দেখিয়েছেন, দেখো, একটি উদ্ভিদ থেকে মোটামুটি আমরা অক্সিজেন উৎপাদন বাবদ, প্রোটিন রূপান্তর সাধনের পর্যায় বাবদ, ভূমিক্ষয় রোধ, মাটির উর্বরতা বজায় রাখা, জলের পুনরাবর্তন ও বায়ুর তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ, পাখি ও অন্যান্য জীবের আশ্রয়স্থল হিসেবে বায়ু এবং তাপ দূষণ নিয়ন্ত্রণের এই এতগুলো কাজ তার দ্বারা সাধিত হবার পর মোটামুটি 15,20,000 টাকা প্রত্যেকটা আলাদা আলাদা সেগমেন্টে দেওয়া হয়েছে। 15,20,000 টাকা একটি উদ্ভিদ আমাদের জন্য বরাদ্দ করে। এটা 2012 সালের হিসেব। 2020 সালে দাঁড়িয়ে আমরা এই পরিমাণ যে প্রায় দ্বিগুণ হয়ে গেছে সেটা অবশ্যই বলতে পারি। আমরা আরও একটা সেগমেন্টে দেখে নেব এর বিস্তৃত রূপ। তোমরা আগের সারণীটিকে এইভাবেও রেখচিত্রের মাধ্যমে উপস্থাপিত করতে পারো যে একটি পরিণত গাছের মূল্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি পেতে পারি। অবশ্যই এই যে হিসেব সেটিতে উল্লেখ করে দেবে যে 2012 সালের নিরিখে ডক্টর তারক মোহন দাস উপস্থাপিত করেছিলেন। আজ 2020 সালে এর পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে গেছে। সাময়িকভাবে কোনো জীবের মূল্য নির্ধারণ করলে তার পরিমাণ অনেকাংশেই কমে যায়, তাই দীর্ঘমেয়াদী হিসাব কষলে আমরা আক্ষরিকভাবে বুঝতে পারব যে জীববৈচিত্র্যে প্রতিটি জীবের মূল্য ঠিক কী রকম। যাই হোক, আমরা এই সারণীর মাধ্যমে মেন স্ট্রিম জায়গাগুলোকে আলোকপাত করব। জীব বৈচিত্র্যের মূল্য। তো জীব বৈচিত্র্যের মূল্যকে সরাসরি আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষ, ডিরেক্ট এবং ইনডিরেক্ট ভ্যালু, এই দুটো কলামে ভাগ করে নিই। প্রত্যক্ষ মূল্যর ক্ষেত্রে আমরা দেখতে পাই ক্ষয়শীল ব্যবহারিক গুরুত্ব, উৎপাদনগত মূল্য, এই দুটো। আর পরোক্ষ মূল্যের আওতাভুক্ত হয়েছে 3টি সেগমেন্ট: নান্দনিক মূল্য, সামাজিক মূল্য, নৈতিক এবং নীতিমূল্য। তো আমরা একে একে এই প্রত্যক্ষ এবং পরোক্ষ মূল্যগুলোকে আলোকপাত করব। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পর্যায় হিসেবে আমরা নিয়ে থাকি মাত্র দুটোকে। এক, প্রত্যক্ষ মূল্যর ক্ষেত্রে উৎপাদনগত মূল্যকে, আর কখনো বা কিছু কিছু উদ্ভিদ যাদের দ্বারা বাগানের শোভা, সে হর্টিকালচার এখন যেটা খুব জনপ্রিয় হয়েছে, তার নিরিখে নান্দনিক মূল্যটাকেও আমরা দেখার চেষ্টা করি, যেটা পরোক্ষ মূল্যের আওতাভুক্ত। তো প্রতিটি পর্যায়ে এবার আমরা একে একে দেখে নেব। প্রত্যক্ষ মূল্যগুলোকে একটু আলোকপাত করব। ক্ষয়শীল ব্যবহারিক মূল্য, যেটা মূলত উদ্ভিদের এই আলোচনার ক্ষেত্রে আমরা খাদ্যের যে মূল্য, উদ্ভিদ থেকে আমরা কি কি খাদ্য পেয়ে থাকি, সেটিকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। পাশাপাশি আরও একটি দিক, সেটা হচ্ছে জ্বালানি থেকে যে মূল্যটা পেয়ে থাকি। কারণ এক সময় উদ্ভিদকুল ভূ আলোড়নের ফলে মাটির তলায় চাপা পড়ে গেছে, সেখান থেকে কিন্তু জ্বালানির মূল উৎস কয়লা কিন্তু আমরা পেয়ে থাকি। কিছু কিছু পেট্রোলিয়াম প্রোডাক্টও আমরা সেই সমস্ত উদ্ভিদ থেকে পেয়ে থাকি। অর্থাৎ ক্ষয়শীল ব্যবহারিক মূল্য, যেটা আমরা প্রত্যক্ষ মূল্যর মধ্যে আলোচনা করেছিলাম, সেটি মূলত খাদ্য এবং জ্বালানির মধ্যে সীমাবদ্ধ। এটি অবশ্যই ক্ষয়শীল ব্যবহারিক মূল্য। আরও একটি পর্যায়ে রয়ে গেছে,
সেটা হচ্ছে উৎপাদনগত মূল্য। এক্ষেত্রে আমরা দেখব যে আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বস্তু রয়েছে, যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটি হচ্ছে ঔষধ। তো বিভিন্ন রকম ঔষধি বৃক্ষ থেকে কিন্তু আমরা ঔষধটা পেয়ে থাকি। উৎপাদনগত মূল্যের মধ্যে এটি আওতাভুক্ত হয়েছে। শুধু তাই নয় যে বিভিন্ন সংমিশ্রণ, বিভিন্ন রাসায়নিক উপাদানের বন্ধন ঘটিয়ে উদ্ভিদজাত এই ভেষজ উপাদানগুলিকে আমরা ঔষধ প্রস্তুতির কাজে লাগাই। এটা উৎপাদনগত মূল্যের আওতাভুক্ত। ঠিক এই জায়গাটিতে তোমরা একাধিক ভেষজ উদ্ভিদ পাবে, তাদের ব্যবহৃত অংশ এবং কোন অসুখের ওষুধ হিসেবে সেগুলো উল্লেখিত হয় সেটা নিয়েও একটু ডিটেল আলোচনা করবে। আমরা জীববৈচিত্র্যের পরোক্ষ মূল্যতে চলে আসব। প্রথমেই আসবে নান্দনিক মূল্য, অর্থাৎ বিভিন্ন রকম উদ্ভিদ থেকে আমরা যে ফুল ফলের শোভা উপভোগ করি সেটা তার কিন্তু সত্যিকারেরই একটা নান্দনিকতা রয়েছে। আমরা দেখতে পাই বিভিন্ন বটানিক্যাল গার্ডেনগুলো, তারপর জু বা চিড়িয়াখানাগুলো, বায়োস্ফিয়ার রিজার্ভ, সবকটাই কিন্তু নান্দনিকতার সূচনার উদ্রেক ঘটায় মানব সমাজে। এরপরে আমরা চলে আসব সামাজিক মূল্যতে। তো দেখো, ভারতবর্ষে বহু প্রাচীনকাল থেকেই প্রবীণ ভারতীয় নাগরিকেরা বিভিন্ন প্রাণী, বিভিন্ন উদ্ভিদকে সামাজিক রীতিনীতির মধ্যে এনে একটি অনুশাসনের মধ্যে রাখার চেষ্টা করেছিলেন, যাতে মানুষের সঙ্গে সেই প্রাণীগুলো বা উদ্ভিদগুলোর একটা মেলবন্ধন ঘটে। বর্তমান পৃথিবী কিন্তু বারবারই সেই প্রাচীন ভারতের যে সংস্কৃতি তার পক্ষে রায় দিচ্ছেন, অর্থাৎ জীববৈচিত্র্যের সামাজিক মূল্য কিন্তু অপরিসীম। এছাড়াও রয়েছে নীতির মূল্য। তো নীতির মূল্যর ক্ষেত্রে দেখো, পৃথিবী শুধু মানুষের বেঁচে থাকার জন্য নয়, প্রতিটি জীবেরই সমান অধিকার রয়েছে এই পৃথিবীতে বেঁচে থাকার। 1992 সালের জুন মাসে রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে জীবের এই নৈতিক ও নীতির মূল্যকে স্বীকৃতি দেওয়া হয়েছে। এবারে আমরা চলে আসছি সম্ভাবনাময় মূল্য, অর্থাৎ উদ্ভিদ থেকে। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে অনেক ভেষজ উদ্ভিদ আছে যেখান থেকে আমাদের বিভিন্ন মারণ রোগের অস্ত্র আমরা কিন্তু পেয়েছি, ঔষধ পেয়েছি। এবার এর সঙ্গে কিছু টেকনোলজিক্যাল অ্যাসপেক্ট মিক্সড করে বিজ্ঞানীরা, বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানীরা, একের পর এক মারণ রোগের অস্ত্র কিন্তু তৈরি করে ফেলেছেন। আগামী দিনে অজানা অনেক রোগ মানব সভ্যতার উপরে আঘাত হানতে পারে, কিন্তু তার জন্য ভয় পেলে চলবে না। আমাদের এই বিশাল সম্ভাবনাময় পূর্ণ এই উদ্ভিদকুল আমাদের জীববৈচিত্র্যের, আমাদের সমস্ত রোগ থেকেই হয়তোবা মুক্তি দেবে। তোমরা বর্তমানে করোনা ভাইরাস সম্পর্কিত যে আপডেট ইনফরমেশন সেটাও পেয়েছো। চিকিৎসা বিজ্ঞানীরা সারা বিশ্ব জুড়ে নিরন্তর প্রয়াস চালাচ্ছেন যে কবে এই মারণ রোগের হাত থেকে গোটা বিশ্ব মুক্তি পায়। ইতিমধ্যেই তারা বেশ কয়েকটি ঔষধ পরীক্ষা নিরীক্ষা করে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে না এলেও অনেকটাই সিদ্ধান্তের কাছাকাছি তারা আসতে পেরেছেন। এর মধ্যে অন্যতম হাইড্রক্সিক্লোরোকুইন। কোন রোগের জন্য ব্যবহার হয়? ম্যালেরিয়া, বুঝতে পারছো। ক্লোরোকুইন, সেই কুইনাইন মানে সিকোনা গাছ, তার একটা বিরাট সম্ভাবনা এই রোগের হাত থেকে ভ্যাকসিন তৈরির ক্ষেত্রে হাইড্রক্সিক্লোরোকুইনের যদি কোনো ভূমিকা থাকে, তাহলে কিন্তু সেই উদ্ভিদ হয়তোবা এটা নাও হতে পারে, জানি না। আগামী দিন, আগামী সময় তার বহিঃপ্রকাশ ঘটাবে। তবে এই সম্ভাবনাময় মূল্যকে আমরা জীববৈচিত্র্যের অপর একটি মূল্য হিসেবে গ্রহণ করেছি।